হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কি বার্তা দিচ্ছে ইরান? পরপর 3 পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে বলল ইরান। ইরানে হামলা করলে খুলে যাবে পেন্ডোরার বাক্স, নিয়ন্ত্রণ করা যাবে না। এবার পশ্চিম তীর দখলের পায়তারা, হামাসকে 60 দিনের আলটিমেটাম দিল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, শান্তি আলোচনার মাঝেই তাণ্ডব, এক রাতেই 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কি বার্তা দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া জোরদার করছে ইরান। ক্ষেপণাস্ত্র মজুত, প্রদর্শন, ড্রোন মোতায়েন এবং নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ালেও ইরান পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে ইরানের শীর্ষ নেতৃত্বের বরাত দেওয়া হয়। তারা জানিয়েছে, তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা এই অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকেও ডুবিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে এসব বক্তব্য ও মহড়া মূলত একটি প্রতিরোধ কৌশলের অংশ। ইরানের কৌশল 2 ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে বোঝানো যে সামরিক পদক্ষেপ নিলে এর মূল্য হবে অত্যন্ত বেশি। দ্বিতীয়ত, সম্ভাব্য সংঘাতে ইরানের জবাব শুধু সরাসরি হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তেহরানের ধারণা, এই ধরনের শক্ত প্রদর্শনের মাধ্যমে তারা একদিকে ওয়াশিংটনকে সতর্ক করতে পারবে, অন্যদিকে আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে উদ্ধত করবে, যাতে সংঘাত এড়ানো যায়। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ফলে এখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। পরপর 3 পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া মন্তব্য 2 দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাত্র 30 মিনিটের ব্যবধানে পরপর 3টি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। খামেনি তার বার্তায় মার্কিন সামরিক শক্তির শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু ইতিহাসের কোনো এক সময়ে এই শক্তিশালী বাহিনী এমনভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। একই সঙ্গে ইরানের আশেপাশে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে সতর্ক করে তিনি জানান, একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক হতে পারে, তবে তার চেয়েও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা ওই জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্পের একটি পুরনো মন্তব্যের সূত্র ধরে তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন যে 47 বছরেও তারা ইসলামী প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করতে পারেনি। খামেনির দাবি, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র তা করতে সক্ষম হবে না। এদিকে আলোচনার সমান্তরালে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। স্যাটেলাইট চিত্রে ইরানের কাছাকাছি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং বিশ্বের বৃহত্তর যুদ্ধ জাহাজ USS জেরান্ড ফোর্সও ওই অঞ্চলে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এর জবাবে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জেনেভার ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ ও জেরেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি স্পষ্ট জানিয়েছেন, ইরান একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে চায়, তবে কোনো হুমকির মুখে নতি স্বীকার করা তাদের আলোচনার টেবিলে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনাকে কঠিন বলে অবহিত করলেও একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা একেবারেই নাকচ করে দেননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে বলল ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে মূল নির্দেশিকা নীতিমালা নিয়ে বোঝাপড়া হয়েছে। এই নীতিমালার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তিনি বলেন, এর মানে এই নয় যে একটি চুক্তি আসন্ন। জেনেভায় বৈঠক শেষে ইরানের গণমাধ্যমকে আরাকচি বলেন, ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা তুলে ধরা হয়েছে, সেগুলো নিয়ে গুরুত্ব
সহকারে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা কিছু পথ নির্দেশক নীতিমালায় সাধারণভাবে একমত হয়েছি। এখন থেকে আমরা এই নীতিমালার উপর ভিত্তি করে সামনে এগোবো এবং সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু রচনার কাজ করব। নথি আদান প্রদানের পর দুই পক্ষ তৃতীয় দফা আলোচনার দিনক্ষণের বিষয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জেরেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনিও পরোক্ষভাবে আলোচনায় জড়িত ছিলেন। ইরানে হামলা করলে খুলে যাবে পেন্ডোরার বাক্স, নিয়ন্ত্রণ করা যাবে না। মার্কিন রণতরী ইউএসএস জেরান্ড এয়ার ফোর্সের অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যের জল ঘোলাটে বিশ্লেষক অ্যান্ড্রু লাথাম সতর্ক করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করা মানে হলো পেন্ডোরার বাক্স খুলে দেওয়া, যা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যদিও মার্কিন বিমান বাহিনী B-2 স্পিরিট বা B-52 স্টেটো ফোর্ট্রেসের মতো উন্নত যুদ্ধ বিমানগুলো নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার সামরিকভাবে সম্ভব, তবে এর দীর্ঘমেয়াদী ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। ল্যাথামের মতে একটি সফল বোমা হামলা হয়তো সামরিকভাবে তেহরানের পারমাণবিক সক্ষমতাকে পিছিয়ে দেবে, কিন্তু এটি মূল সমস্যার সমাধান করবে না, কারণ পারমাণবিক প্রযুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞান কেবল স্থাপনা ধ্বংস করে মুছে ফেলা সম্ভব নয়, বরং উল্টো ফল হিসেবে ইরান আরো মরিয়া হয়ে উঠতে পারে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হতে পারে। ইরাক বা লিবিয়ার পতনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তেহরান হয়তো তাদের পারমাণবিক কর্মসূচিকে আরো মাটির গভীরে বা দুর্ভেদ্য স্থানে সরিয়ে নেবে। যে কোনো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান বিশাল প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় করে তুলবে, ফলে যুদ্ধের পরিধি আরো বাড়তে পারে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহী সবাই একযোগে মার্কিন স্থাপনা এবং মিত্র দেশগুলোর উপর আক্রমণ শুরু করতে পারে। এর ফলে লোহিত সাগর থেকে শুরু করে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এক বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি হবে। এটি সামাল দিতে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময়ের জন্য এই অঞ্চলে আটকা পড়ে থাকতে হতে পারে। এই সম্ভাব্য যুদ্ধের প্রভাব কেবল সামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা দেবে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী যদি যুদ্ধের কারণে সামান্যতম সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে এবং মিত্র দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়বে। মজার ব্যাপার হলো, তেলের দাম বাড়লে রাশিয়ার মতো দেশগুলো আর্থিকভাবে লাভবান হবে, পরোক্ষভাবে মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়াবে। এবার পশ্চিম তীর দখলের পায়তারা, হামাসকে 60 দিনের আলটিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। 1967 সালে অঞ্চলটি দখলের পর এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো। এই পদক্ষেপকে আরব দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায় বৃহৎ ভূমি দখল হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম KAN জানায়, প্রস্তাবটি উত্থাপন করেছেন কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারপতি ইয়ামিন লেভিন ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ। সরকারি সিদ্ধান্তের আগে দৈনিক ইসরায়েল হায়ম জানায়, প্রাথমিক লক্ষ্য হল 2030 সালের মধ্যে এরিয়া সি এর 15% ধাপে ধাপে বসতি স্থাপন। 1995 সালে অসলো 2 চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের এরিয়া এই সম্পূর্ণ ফিলিস্তিনি নিয়ন্ত্রণে থাকবে এবং এরিয়া বি ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণে হলেও এর নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। অন্যদিকে এরিয়া সি এর অধীনে থাকা পশ্চিম তীরে প্রায় 61% সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 60 দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার 16 ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুইজ জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলেছেন, হামাসকে 60 দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধি নিষেধ আরোপ করেছে এবং অসুস্থ আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র 811 জন পার হয়েছে, যা প্রত্যাশিত 2800 জনের তুলনায় 1/3।
শান্তি আলোচনার মাঝে তাণ্ডব, এক রাতেই 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের উপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার 16 ফেব্রুয়ারি রাতভর প্রায় 400টি ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকাল 9:30 পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ক্ষেপণাস্ত্র এবং 366টি রুশ ড্রোন ধ্বংস করেছে। বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা। প্রতিবেদন অনুযায়ী মোট 392টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 20টি B-101 এয়ার লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র, 4টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, AB-60-59 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং 367টি বিভিন্ন ধরনের ড্রোন। এইসব ড্রোনের মধ্যে শাহেদ, গরবেরা ও ইতালমাস সহ অন্যান্য UAV ছিল। তবে এসব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 18টি হামলাকারী ড্রোন 13টি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এই হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।